কলকাতার কালীঘাট মহাশক্তিপীঠ হল সকল পীঠস্থানের শ্রেষ্ঠ পীঠ। আমরা মনে করি এখানে পূজা দিলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ হবেই। তাই প্রচুর মানুষ প্রতিদিন এই মন্দিরে কিন্তু তাদের সমাগম ঘটে, কারণ এখানে মা দক্ষিণা কালীরূপেই পূজিত হন। তাই আপনাদের আমি আজ এই মন্দির সম্বন্ধেই কিছু জানাবো। আপনারা কালীঘাট মন্দিরে কিভাবে যাবেন? ট্রেনে এলে আপনাদের নিকটতম স্টেশন পড়বে হাওড়া বা শিয়ালদা, সেখান থেকে বাস অথবা ট্যাক্সির মাধ্যমে যেতে পারেন। দ্বিতীয় হচ্ছে মেট্রো। মেট্রো হলে সবচেয়ে কাছের মধ্যে পড়ছে যতীন দাস পার্ক অথবা কালীঘাট মেট্রো স্টেশন। যেহেতু আমি সোনারপুরে থাকি, তাই আমরা ঠিক করলাম আমরা বালিগঞ্জ স্টেশনের মাধ্যমেই যাব। তেমনই কাজ, স্টেশনে পৌঁছালাম এবং স্টেশনের বাইরে থেকে একটি অটো ধরে আমরা সরাসরি পৌঁছে যাই কালীঘাট স্কাইওয়াকের কাছে। গত বছর 2024-এর ডিসেম্বর মাসের 14 তারিখে আমি কালীঘাট মন্দির গিয়েছিলাম। তখন এরকম বাসের স্ট্রাকচার দেওয়া ছিল, কিন্তু বর্তমানে যে ভিডিওটি আপনারা দেখছেন স্কাইওয়াকের, এটি আমি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া থেকেই কালেক্ট করেছি এবং আমি ভিডিওতে এটা যোগ করেছি এবং দুর্দান্ত লাগছে। অসাধারণ একটা স্কাইওয়াক তৈরি করেছে আমাদের এই রাজ্য সরকার, যেটা মানুষের জন্য খুব সুবিধা হবে। খুব তাড়াতাড়ি ফ্রিলি একদম মন্দিরের সামনে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন, কালীঘাট মন্দিরে কি মোবাইল ব্যবহার করা যায়? তবে মন্দিরের যে বাইরের যে চত্বর, সেখানে কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবেন, কিন্তু মায়ের যে গর্ভগৃহ বা মূল মন্দিরের সামনে কিন্তু ছবি তোলা ভাবে নিষিদ্ধ। তবে ছবি তোলার আগে অবশ্যই পারমিশন নিয়ে নেওয়া দরকার। আর ব্যাগপত্র থাকলে সেগুলো যেখান থেকে আপনারা প্রসাদ কিনবেন সেখানেই রেখে দেওয়া ভালো। এবার আপনাদের জানাই মন্দির খোলার সময়। সোম, বুধ এবং বৃহস্পতি সকাল 6টায় খোলে, দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয় মন্দির। আবার বিকেল 4টায় খোলে, রাত 9টা অবধি খোলা থাকে। কিন্তু মঙ্গল, শনি এবং রবি সকাল 6টায় খোলে, দুপুর 1টায় বন্ধ হয়, আবার বিকেল 4টায় খোলে, কিন্তু এদিন কিন্তু রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বর্তমানে কালীঘাট মন্দির রেনোভেশন হওয়ার পর মন্দির ও মন্দির চত্বর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মন্দিরে প্রবেশ করার মোট 5টি দরজা আছে, যে কোনো দরজা দিয়েই ঢোকা যায়। তবে আমরা 1 নম্বর দরজা দিয়েই প্রবেশ করেছিলাম। মন্দির সংলগ্ন বিভিন্ন প্রসাদের ডালা নেওয়ার দোকান কিন্তু এখানে আছে। আর যদি পুরোহিত নেন, তাহলে অবশ্যই পুরোহিতের সাথে সোজা কথা বলে নেবেন, যাতে তার দক্ষিণা কি লাগবে, ভেতরে টাকা পয়সা কোথায় কি দিতে হবে, একদম পরিষ্কারভাবে সেটা জেনে নেবেন, তাতে পরবর্তীকালে গন্ডগোল হওয়ার চান্স কম থাকে। আর 1 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁদিকেই দেখতে পাবেন রাধাকৃষ্ণের মন্দির, আর সেই মন্দির চাতালে কিন্তু ফুলের দোকান আছে। বাইরেও ফুল পাওয়া যায়, তবে বাইরের থেকে আমার মনে হলো ভিতরে দামও কম এবং মানও ভালো। 14 ডিসেম্বর শনিবার, মায়ের কাছে ভিড় দেখুন। 1 নম্বর গেটের ভিতরে এইরকম স্টিলের রেলিং দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে এবং মাথার উপর তৈরি করা হয়েছে শেড, যার ফলে প্রচণ্ড গরম ও বৃষ্টির সময় মায়ের দর্শনার্থীদের কিছুটা হলেও কিন্তু রেহাই মিলবে। এটা দেখে খুব ভালো লাগলো। আর এই 2 লেনের ঠিক বিপরীত দিকে রয়েছে, একদিকে আছে জোড়াশিব মন্দির এবং তার অপর দিকে রয়েছে নাট মন্দির। আমরা জানি গ্রন্থ মতে মা সতীর দেহত্যাগের পরে তার শরীর কাঁধে নিয়ে মহাদেব যে ধ্বংসাত্মক তাণ্ডব নৃত্য শুরু করেন, সেই দেখেই স্বয়ং বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে মা সতীর দেহকে 51টি ভাগে ভাগ করে এবং যে প্রতিটি ভাগ যেখানে যেখানে পড়েছে সেখানেই কিন্তু একটি করে শক্তিপীঠ তৈরি হয়েছিল। আমাদের কলকাতার কালীঘাটে মায়ের ডান পায়ের আঙুল পড়েছিল, তাই এখানে মা দক্ষিণা কালী রূপেই পূজিত হন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, খুব ভালো করে আমরা পুজো দিলাম সবাই, খুব সুন্দর দর্শন হয়েছে। এখন আমরা বাইরে এসে গেছি, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ নেই। দূরে একটু ছবি তোলা যাচ্ছে, কিন্তু ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই মার দর্শন আপনাকে নিজে এসেই স্বচক্ষে করতে হবে। কেমন লাগলো বল? ভালো লেগেছে? হ্যাঁ, সঙ্গে আমার 2 ভাই এসছে, হচ্ছে শুভ আর হচ্ছে সঞ্জু। আমরা 3 জন আজকের সকাল সকাল চলে এসেছি মায়ের দর্শন করবো বলে। জয় মা, জয় মা। আমার 2 ভাই ঢুকছে ভিতরে। এটা হচ্ছে দরজা নম্বর 5। এই 5 নম্বর গেট দিয়েও কিন্তু প্রচুর দর্শনার্থী মন্দিরে প্রবেশ করে।
কারণ মা বসে আছে উত্তরে এবং তাকিয়ে আছে দক্ষিণ দিকে, আর 5 নম্বর গেটটাই হচ্ছে দক্ষিণমুখী। ঢোকার বাঁ দিকেই পড়বে এরকম একটা যজ্ঞকুণ্ড এবং এর ঠিক ডান দিকেই আছে ধূপবাতি দেওয়ার জায়গা, আর এর গায়ে লাগোয়া হচ্ছে এই হাড়িকাঠ তলা, বা আমরা যে ফাড়া কাটানো পারপাসে যাই সেইটাই। তো এক এক করে আমি, শুভ, সঞ্জু সব থেকে মাথা ঠেকালাম এবং ওখানকার পুরোহিতের মাধ্যমে আশীর্বাদ নিলাম। মাকে পূজা দেওয়ার জন্য প্রসাদ আমরা এই দেবী চরণ হালদার এই দোকানটি থেকে কিন্তু সংগ্রহ করেছিলাম, আর এখান থেকেই পুরোহিত নিয়েছিলাম। উনি খুব ভালো করে পূজা দিয়ে দিয়েছিলেন আমাদের, ওনার সাথে আমার কোনো সমস্যা হয়নি, আমরা আগে থেকেই ভালোভাবে কথা বলে নিয়েছিলাম। এটা একদম 1 নম্বর গেটের সামনেই রয়েছে। আর এখানে দেখুন প্রচুর এরকম ধরনের দোকান আছে, যেটা ঠাকুর রিলেটেড যাবতীয় জিনিস এখানে কিন্তু কিনতে পাওয়া যায়। তো আপনারা ভালো করে ঘুরে দেখে নিজেদের সুবিধা মতো জিনিস কিনতে পারবেন। আর মন্দিরে ঢোকার যে 1 নম্বর গেটের রাস্তাটা, ঠিক তার অপোজিট রাস্তা দিয়ে চলে গেলে পৌঁছে যাবেন আদিগঙ্গার ঘাটে। আমরাও সেই আদিগঙ্গার ঘাটের দিকেই একটু এগোলাম। এরপর ঘাটে নেমে মা গঙ্গার জল মাথায় নিয়ে মাকে একটু স্মরণ করে নিলাম। জয় মা গঙ্গা। গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তার দুপাশে বিভিন্ন রকম কিন্তু দোকান রয়েছে, যেখানে আমাদের বিভিন্ন যে সামাজিক কাজকর্ম করা হয় সেগুলো কিন্তু এখানে করা যায়। ঘাটের আশপাশে যে দোকানগুলি আছে সেই দোকানগুলিতে এরকম গঙ্গা মাটি, গঙ্গা জল এবং পূজার বিভিন্ন রকম সামগ্রী কিন্তু এখানে পাওয়া যায়। আর আশপাশে প্রচুর কিন্তু এরকম দেবদেবীর বিভিন্ন মন্দির এই ঘাটের পাশে আছে। আমাদের পুরো মন্দির ঘোরা, পুজো দেওয়া সব কমপ্লিট। মায়ের কাছে এসে অনেক দিন বাদে খুব দারুণ সময় কাটলো এবং খুব ভালো দর্শন হলো। জয় মা। আবার আসবো, আবার আসা হবে তো, আবার টাইম করে আমরা আবার আসবো। তো আজ এই পর্যন্তই। মনের খিদে তো মিটলো, কিন্তু পেটের খিদের কি হবে? তাই ঢুকে পড়লাম রাস্তার পাশেই এই প্রিয়াঙ্কা নামক পেঁয়াজ ছাড়া খাবারের এই দোকানটিতে। দোকানটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত, তাই অর্ডার করে ফেললাম 3 প্লেট কচুরি। খাবারের ভিডিওটা করার জন্য সঞ্জুকে বললাম ক্যামেরাটা ধরতে, কিন্তু ক্যামেরা ধারে আমরা সব পণ্ডিত, কীভাবে যে ক্যামেরা ধরলে খাবার ছবিটা ভালোভাবে আসবে দেখুন কি অবস্থা। একবার নামাচ্ছে, একবার ওঠাচ্ছে, কী করবে ও নিজেই বুঝতে পারছে না, কিন্তু গালটাও সাথে সাথে চালিয়ে যেতে হবে। অবশেষে শেষ পাতে মিষ্টি দিয়েই আমাদের পেটের খিদে মেটালাম এবং আস্তে আস্তে সবাই বাড়ির পথ ধরলাম।